এটিএন নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো অস্থিতিশীল ডিমের বাজার, এই বিষয় নিয়ে কথা বলবো ডক্টর মাকসুদা বেগমের সঙ্গে, সহকারী অধ্যাপক পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বেশ কিছুদিন ধরেই ডিমের বাজার অস্থিতিশীল, এই প্রতিবেদন সংবাদ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এখন হালি ৬০ টাকা, অনেক বেশি। ঠিক কী কারণে ডিমের দামের এই তারতম্য, এত ওঠানামা, কী কারণে মনে করছেন? প্রথমে হচ্ছে ডিমের দাম বেশি। আসলে কতখানি বেশি এই জায়গাটাতে আমার কিছুটা আপত্তি আছে। যেমন আমরা এক হালি ডিম আপনি বলেছেন ৬০ টাকা, ৫৫ থেকে ৬০ টাকা, কিন্তু আপনি বাজারে যদি যান, আপনি ১ কেজি বেগুন কেনেন বা অন্য একটা সবজি কেনেন, কোনোটাই আপনি ৬০, ৭০, ৮০-র নিচে পাবেন না। আপনি ১ কেজি বেগুন কিনতে যান, ৩টা বেগুনে আপনার ১ কেজি হয়ে যায়। আমরা যদি ৭৫ টাকাও ধরি, একটা বেগুন কত হয়? ২৫ টাকা হয়। আপনার ৬০ টাকা হলে একটা ডিম হালি হলে একটা ডিম ১৫ টাকা হয়, ১০ টাকা বেশি। অথচ দেখেন, যদিও তুলনা করা ঠিক না, একটা কম্পোনেন্ট এক রকম, ওইটাতে ৯০% পানি, আপনার ড্রাই ম্যাটার 10%, আর আপনার একটা ডিমে ২১ থেকে ২৩%। এবং বাংলাদেশের স্ট্যাপল প্রোটিনের যে মানে সাপ্লাই, সেটা দিচ্ছে কিন্তু ডিম। আমাদের যে এই একটা মেন্টাল সেট আপ, যে দাম বেশি, দাম বেশি, দাম বেশি, এখান থেকে যদি আমরা কিছুটা সরে আসতে না পারি, আমরা বিশ্বের সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারি, আমরা যদি এটা অ্যাকসেপ্ট করতে না পারি, আমাদের যে এত বড় ইন্ডাস্ট্রি, আপনি জানেন যে আমাদের এগ ইন্ডাস্ট্রি, যেটা এগ মার্কেট সাইজ, এটা 2023-তে ছিল 147.23 বিলিয়ন। তো এইটা যারা মানে উৎপাদনের সাথে জড়িত, ওরা যদি লাভ করতে না পারে, যে ডিজাস্টারগুলো তার প্রোডাকশানকে কমিয়ে দেয়, সেই ডিজাস্টারকে রিস্ক হিসেবে আমরা কনসিডার করি। এই রিস্ক সে আর নেবে না যখন তার প্রফিট মার্জিন কমে যাবে। যারা বড় বড় ব্যবসায়ী, তারা ডেফিনেটলি স্ট্যান্ড করে যাবে, তারা থাকবে। যারা ক্ষতিগ্রস্ত হবে, তারা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ডিমের দাম বাড়েনি। আমাকে দেখাবেন যে বিশ্বে এই লাস্ট 3 ইয়ার্সে ডিমের দাম ওই জায়গা থেকে এত টাকা কমেছে। সব কিছুর দাম বেশি, সাথে সাথে আমাদের ডিমের দামটাও বাড়ছে। আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে অযাচিত যে বৃদ্ধি, যেটা আগের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেইটার ক্ষেত্রে আমাদের গবেষণার প্রয়োজন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সবচেয়ে বড় একটা রিজন, যে কিছুদিন আগে যে একটা হিট ওয়েভ গেল আমাদের, সেই হিট ওয়েভটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ব্রয়লার এবং খামারিরা যথেষ্ট নিরুৎসাহিত হয়েছে। লেয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে, লেয়ারের প্রোডাকশন কমেছে। কিন্তু তারপরে যে এপ্রিল মে মাসের পর যে আরেকটা ওয়েদার চলে আসলো, যেটা রেইনি সিজন, রেইনি সিজনে কম্পারেটিভলি দেখেন অ্যানিমেল তো দূরের কথা, মানুষও কিন্তু ডিজিজে সাসেপ্টেড হয়ে যায়, তাই না? এবং আমাদের পোলট্রির ক্ষেত্রে স্পেশালি যারা লেয়ার, তাদেরকে দীর্ঘ সময় পালন করা হয়, তাদেরকে 82 উইকস পর্যন্ত পালন করা হয়। এই লম্বা সময়ে খুব স্বভাবতই তারা ডিজিজে আক্রান্ত হয় এবং রেইনি সিজনে তার সাসেপ্টেবিলিটি অনেক বেড়ে যায়। যেমন ফাউল পক্স, ফাউল কলেরা, তারপর ইকোলাই, সালমোনেলা, কক্সিডিওসিস, তারপর ধরেন ফিডগুলো যদি রেখে দেওয়া হয়, তার মধ্যে ফাঙ্গাস গ্রো করে। এই হাই হিউমিডিটি, এক্সট্রিম হিট, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনের মধ্যে ডিজিজ হচ্ছে একটা নাম্বার 1 প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার এই ডিজাস্টার ওয়েদার। এই দুইটার কারণেই মূলত আপনার প্রোডাকশন কম, সাপ্লাই কম, ডিমান্ড বেশি। এই সাপ্লাই আর ডিমান্ডের যে সমীকরণ, এটা না মেলার কারণেই ডিমের যে প্রাইস, সেটা আগের তুলনায় কিছুটা বেশি। মানুষের ধারণা যে কিছু বড় বড় ডিমের ফার্মগুলো আসলে এই বাজার দরটা নিয়ন্ত্রণ করে থাকে, এটি কি সত্য কিনা? সিন্ডিকেটকে আসলেই এই দাম বাড়া কমার পেছনে কাজ করে কিনা? মানে সিন্ডিকেট এমন একটা শব্দ, মানে শব্দটা শুনলেই একটু মনে হয় যে এটা একটু নাবোধক শব্দ বা নেগেটিভ শব্দ। ওইটা যেখানেই অনেক টাকার ঘোরাফেরা, অনেক বিজনেস, বড় একটা ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর এটা, এখানে যে কিছু হয় না এটা মানে বলা যাবে না, কিছুটা তো হয়। তবে একতরফাভাবে যে বড় বড় কোম্পানিগুলোকে চাপিয়ে আসা হয়, আপনি যদি একটা ডিমের উৎপাদন খরচ দেখেন, তার সাথে তার কর্মীদের বিল দেখেন, ওভারহেড কস্ট দেখেন, তার কস্টিং দেখেন, প্রাইসিং দেখেন, যারা মূল্য নির্ধারণ করে তাদের যে ধারণা এবং যে উৎপাদন করে তাদের যে ধারণা, এই দুইটাকে মার্জ করতে পারলেই কিন্তু আমাদের এই যে প্রবলেম, আমরা বলছি দাম বেশি বা আমাদের বোঝার যে ভুল, এই জায়গাটা কিন্তু সমাধান হওয়া সম্ভব। এবং আমি মনে করি যারা প্রাইসিং করে, যারা
কস্টিংয়ের উপর একটা বেনিফিট রেখে যারা প্রাইসিং করে, কস্টিং এক জিনিস, প্রাইসিং কিন্তু আরেকটা জিনিস। এবং ওই গ্রুপে আমার মতে অবশ্যই যারা উৎপাদনের সাথে সংযুক্ত, সরাসরি ডিম উৎপাদনের সাথে সংযুক্ত, এই ধরনের একজন স্টেক হোল্ডার ইনভলভ থাকবে, যাতে সে তার উৎপাদনের কেন খরচ বাড়ছে, কেন কমছে, আপনি দেখছেন এটা ফ্ল্যাকচুয়েটিং একটা জিনিস, যে কারণে ওই ধরনের একজন মেম্বার থাকা উচিত যাতে সে ওখান থেকে যে মূল্যটা নির্ধারিত হয় এটা সকলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেই অর্থে যে জিনিসটার দাম বাড়ে সেটার আর সেভাবে কমতে দেখা যায় না। ডিমের দাম কমার কি কোনো সম্ভাবনা আছে কিনা? এখন যে দামটা বলেছেন 55 থেকে 60, কিছুদিন আগেও 120 থেকে 125 ছিল, মানে গড়ে 20 থেকে 25 টাকা আপনার ডজনে বেড়েছে। এটা কমার সম্ভাবনা আছে, কারণ আপনার ব্রয়লারের ক্ষেত্রে বললে আমি অন্যভাবে এক্সপ্লেইন করব, কারণ এটা মাত্র 28 ডেজ আপনি রেয়ার করেন, এটার প্রভাবটা খুব স্বল্পকালীন। বা কোরবানির একটা ঈদ গিয়েছে, আমাদের একটা ফেস্টিভ্যাল গিয়েছে, আমরা অন্য মিটস সেটাকে রিপ্লেস করেছে। কিন্তু লেয়ার যদি দাম বাড়ে, বাজারে সাপ্লাই নাই, তার মানে এমন না যে আপনি কিছুদিন আগে পালা বন্ধ করেছেন। একটা মুরগি যখন আপনি রেয়ার করবেন ডেওল চিক, সে কিন্তু কিছুদিন পরে ডিম দেওয়া শুরু করবে না, 3.5 থেকে 4 মাস পরে, মানে 18 থেকে 20 উইকস পরে সে এগ প্রোডাকশানে যায়। সে যখন এগ প্রোডাকশানে যাবে তার 4 মাস আগে আপনাকে প্ল্যান করতে হবে ফার্ম শুরু করার। দেখেন 4 মাস আগেই আমাদের ওয়েদার ডিজাস্টারটা ছিল, 4 মাস আগে এই রেয়ারিং স্টার্ট না করার কারণে, মানে একদিনের যে বাচ্চা সেটা ফার্মিং শুরু না করার কারণে এখন ডিমের ক্রাইসিস। আচ্ছা, ডিমের দাম বাড়ার পেছনে কি মুরগির ফিটের দাম বাড়া বা এই ধরনের? প্রশ্নটার বোধহয় উত্তর দেইনি আমি, যে দাম কমা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, ম্যানেজমেন্টের মাধ্যমে, প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে, পলিসি মেকিংয়ের মাধ্যমে, সবার সহযোগিতায়। যেহেতু বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ বা মধ্যবিত্তদের দেশ, সেই হিসেবে ডিমের এই দামটা নিয়ে আসলে জনমানবের মধ্যে প্রচুর কথা হয়, বাজারে ঘাটে লোকালয়ে প্রচুর কথা শোনা যায়, এই কারণে এই প্রশ্নটি করা। এবং আরও একটু জানতে চাই যে ফিটের দাম কি এটার পেছনে সংযুক্ত কিনা, বা ফার্মের মুরগি, আসলে ফার্মের মুরগির ডিমের দামও এখন অনেক বাড়তি, ঠিক কী কারণে ফার্মের মুরগির দামও এত বাড়তি? ফার্মের মুরগির খাবার কি আসলে খুব এক্সপেন্সিভ কিনা? ফিডের দাম কিন্তু লাস্ট 5-6 মাসে আমার জানা মতে বাড়েনি, যেহেতু আগে যে প্রাইসটা ছিল আর এখন যে প্রাইসটা ছিল, আগেই আমরা শাউট করেছি, রিশাউট করেছি, প্রাইস ইজ হায়ার, এবং আপনাদের প্রোগ্রামে বিভিন্ন সময় আমি বা অন্যান্য সময়েও আমি বিভিন্ন জায়গায় বলি যে প্রাইস যেটা হাই, ফিডের প্রাইস এটা ওয়ার্ল্ড ওয়াইড হাই। ফিড, ফুয়েল, প্যাকেজিং, এই 3টা কারণে পোলট্রি শিল্পের যে প্রোডাক্ট দুইটা, এগ অ্যান্ড মিট, এদের প্রাইস হাই হয়। তাহলে ফিড ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। এখন 5-6 মাস আগে যেহেতু ফিডের দাম যা ছিল এখনও তাই, তার মানে ফিড ইজ নট রেসপন্সিবল ফর দ্য প্রাইস। আমি একটু আগে যেটা আপনাকে বললাম যে ডিজিজের কারণে প্রোডাকশন লস এবং হিউজ লেয়ার মুরগি মারা যাওয়ার কারণে তারা তো আর প্রোডাকশানে যেতে পারে নাই। আরেকটা হচ্ছে ওই হিট স্ট্রেসের সময় যে আপনার প্রোডাকশানটা রিডিউসড হয়েছিল। আমরা যারা খামারিরা ছিলাম, আমজনতা খামারি, যারা প্রপারলি নলেজটা ছিল না যে কোন সময় কিভাবে ম্যানেজমেন্টটা করতে হবে, যে হট ওয়েদারে একরকম, আপনার হিউমিড হয়ে গেছে, হিউমিডে ম্যানেজমেন্টটা আরেক রকম, সেই কারণে আমরা হয়তো ফার্মিং থেকেই সরে এসেছি। আর যে ওয়েদারে আমাদের মুরগি বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই সময়টাতে আমাদের প্রোডাকশন কমে যায়, ফলে দাম একটু বেড়ে যায়, চাহিদা যেহেতু একই থাকে। সেই ক্ষেত্রে যখন আমাদের প্রোডাকশন আবার ঠিক হয়, চাহিদা সেম থাকছে, তখন দাম কমতে সেভাবে আর দেখা যায় না। এটার কারণ কি? দেখা যায় আমরা যে দামটাতে ফিক্স থাকি সেই জায়গাটাতেই ফিক্স আছি, একটা জায়গা থেকে কিন্তু আমরা খুব বেশি নিচে নামছি না। 60 টাকা থেকে বড়জোর 58 টাকাতে আসছি, কিন্তু আমরা 50 পর্যন্ত কিন্তু নামতে পারছি না। আমাদের মতন দেশের জন্য কিন্তু আমিষের চাহিদা পূরণের জন্য ডিম আমরা নির্ভর করি, ডিমের উপরে নির্ভরশীল। ব্যাচেলরদেরও প্রধান খাদ্য আমরা বলে থাকি ডিম, তার কারণ আমরা এটা সহজলভ্যভাবে পেয়ে থাকি। সেই ক্ষেত্রে এই দামটা কেন আর নিচে নামে না? ডিমের এগের যে ডিমান্ড, এটা কমছে না, কিন্তু দিন দিন আমাদের যে স্ট্যাটিস্টিক্স 15 থেকে 20% বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে ফাস্ট ফুড, এর সাথে যুক্ত হয়েছে কনফেকশনারি। আপনি আপনার রেগুলার যে কনজাম্পশন সেটা আপনি বাড়িয়েছেন, আর বাইরে আপনি যখন যাচ্ছেন, ফাস্ট ফুডের দোকানে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, বিভিন্ন রিসোর্টে যাচ্ছেন, আপনি কিন্তু আপনার ওইখানে একটা সারপ্লাস কনজাম্পশন হয়। ডিমের যে চাহিদা, এই চাহিদা বাড়ার কারণে প্রাইস বেশি, আর যখন আপনার চাহিদা বাড়ছে, সাপ্লাইটা থাকছে না, তখন দাম কমানোর ক্ষেত্রে
যেটা করা যায় ইউজুয়ালি অন্যান্য দেশ যা করে সেটা হচ্ছে ওই গ্যাপের ভেতরে একটা ব্রিজ তৈরি করে দেওয়া, মানে ইম্পোর্ট করে নিয়ে এসে চাহিদাটা ফিল আপ করে দেওয়া। এক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট মন্ত্রণালয় চাইলেই ইম্পোর্ট করতে পারে না, তাকে আরও মানে সিরিজ অফ মন্ত্রণালয়কে ইনভলভ করতে হয়। যেমন আমাদের যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক সার্ভিস, তাদের অনুমোদন লাগে। তারা যদি অ্যাপ্রুভ করে দেন বাণিজ্য মন্ত্রণালয় বাইরে থেকে আনতে পারে আর কি, তখন সিচুয়েশনটা স্টেবল হয় বা প্রাইস কমার সম্ভাবনা থাকে। আর প্রাইস কমার জন্য যে মূল জায়গাগুলো, সেই মূল জায়গাগুলো নিয়ে কাজ করলে অবশ্যই প্রাইস কমবে। আর প্রাইস যে সবসময় ঊর্ধ্বগামী সেটাও ঠিক না। আপনি দেখবেন সিজন ওয়াইজ ডিমের এবং মাংসের দামটা ওঠানামা করে। এই বিষয়ে আমাদের মানে গবেষণালব্ধ তথ্য আছে, সার্ভেও আছে। ঠিক যে ফেস্টিভ টাইম, মানে ধরেন যে সময় বিয়ে শাদিগুলো থাকে, যে সময় আপনার ইউনিভার্সিটিগুলো ক্লোজ থাকে, স্কুল কলেজ ছুটি থাকে, সবাই একটু ঘুরতে যায়, বেড়াতে যায়, তখন দেখবেন ঠিক নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত পিকনিক টাইমটা থাকে, তখন কিন্তু হিউজ মানে চাহিদা থাকে। আবার যখন আপনার ওই কোরবানির ঠিক আগে, তখন কিন্তু ব্রয়লারের মার্কেটে একটা ধস নামে, এবং তখন ওই মার্কেটে ধস নেমে ফার্মাররা কী করে, মনে করে এখন আর ব্রয়লার মুরগি ভালো দাম পাওয়া যাবে না, এখন আমরা সরে আসি, অন্য একটা বিজনেসে চলে যাই। কিন্তু তারা এটা অ্যাজিউম করতে পারে না যে আফটার 15 ডেজ এই ক্রাইসিসটা তৈরি হবে যে মার্কেটে ব্রয়লার মিট নাই, তখন কিন্তু প্রাইসটা আবার রাইজ করে। যেটা রেসপন্সিবল দাম না কমার পেছনে সেটা হচ্ছে অথেন্টিক ডেটা সেন্ট্রালাইজেশন। আপনার ডেটা যখন প্রপার থাকবে, একটা মন্ত্রণালয়ের সাথে আরেকটা মন্ত্রণালয়ের স্মুথ যোগাযোগ থাকবে, একজনের রিপোর্ট দেখে আরেকজন সিদ্ধান্ত নেবে, কম্বাইনলি একটা ডিসিশনে আসবে, অবশ্যই দাম কমা সম্ভব। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অস্থিতিশীল ডিমের বাজার, এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর মাকসুদা বেগমের সঙ্গে, সহকারী অধ্যাপক, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। প্রোডাকশন নিয়ে কথা বলছিলাম বিরতির পূর্বে। একটু জানতে চাই যে আমাদের দেশে কি আসলে দক্ষ জনশক্তি রয়েছে কিনা এই পোল্ট্রি শিল্পের জন্য? দক্ষ জনশক্তি রয়েছে। এই শিল্পটা একটা অনেক বড় শিল্প এবং বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর, যেটা 1980 সাল থেকে শুরু হয়ে এখন প্রায় 44 বছর পার করেছে, এবং সবার অক্লান্ত পরিশ্রমে কিন্তু এখানে অনেক বিনিয়োগ এবং অনেক প্রফিট। দক্ষ জনশক্তি অন্যান্য ক্ষেত্রে যেভাবে তৈরি হচ্ছে আমাদেরও একইভাবে তৈরি হচ্ছে, কিন্তু গবেষণায় যদি বলেন বা এডুকেশনের ক্ষেত্রে যদি বলেন, কিছু ব্রেইন তো অবশ্যই ড্রেনেজ হয়ে যাচ্ছে, যে সে টেকনিক্যাল নলেজ নিয়ে ইন জেনারেল লাইনে চলে যাচ্ছে, যার যেখানে কাজ করার কথা না সে সেখানে কাজ করছে। সে প্রথম থেকেই স্বপ্ন দেখছে সে একজন ক্যাডার হবে বা সে তার ফ্যামিলিকে মেনটেন করবে, একটা ভালো বিয়ে করতে পারবে, এই ধরনের একটা ড্রিম নিয়ে সে তার স্টাডিটা করে। কিন্তু তাকে যদি সেই পরিমাণ বেনিফিট এই টেকনিক্যাল সাইডে দেওয়া হয়, মানে আপনি নিজেই চিন্তা করেন, একজন ইঞ্জিনিয়ার যদি তার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে এবং আরেকজন সেই ইঞ্জিনিয়ার যদি প্রশাসনে কাজ করে, দুটোর কিন্তু মূল্যমান আলাদা। এই কৃষিক্ষেত্রেও এই জিনিসটাই আমরা এখন দেখতে পাই যে আসলে আগে যেভাবে কৃষির অবদান কৃষি বিজ্ঞানীরা দিতে পেরেছে, এখনকার যে নব বিজ্ঞানী তৈরি হওয়া বা তৈরিকৃত নববিজ্ঞানী যারা, তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ আউটপুট পাওয়া, এখানে কিছুটা হলো ঘাটতি দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে কি আমাদের খুব বেশি আমরা পাই আসলে গবেষণা করার সুযোগ ইউনিভার্সিটিগুলোতে বা অন্যান্য জায়গাতে? পর্যাপ্ত সুযোগ কি রয়েছে কিনা গবেষণার? পর্যাপ্ত সুযোগ রয়েছে, আরও বাড়ানো সম্ভব। এই সুযোগগুলো তো আসলে মানে আমাদের যে রাষ্ট্রীয় নীতি, সেই নীতি বা আমাদের যে প্ল্যানিং, এই প্ল্যানিং অনুযায়ী আমাদের গবেষণাগুলোকে আমরা সেট করি।
কিন্তু এই গবেষণাগুলো বিভিন্ন স্তরে বিভিন্নভাবে হয়ে থাকে, যে একটা গ্রুপ সার্ভে করে ডাটা আমাদেরকে দিল, আরেকটা গ্রুপ এই ডাটাকে অ্যানালাইসিস করে একটা আউটকাম আমাদেরকে দিল, ওই আউটকামকে আমরা টেস্ট করে দেখলাম যে এটা সঠিক কিনা, এবং সঠিক করে আমরা ইন্ডাস্ট্রিতে পাঠালাম, তারা অ্যাপ্লাই করলো, ইয়েস দিস ইজ অ্যাপ্লিকেবল, দেন এটা এক্সটেনশনের মাধ্যমে অ্যাপ্লাইড হয়ে গেল। সবার যে সম্মিলিত একটা রূপ, এই রূপের কিছুটা ছন্দপতন আছে। এই ছন্দপতন যখন ভাঙবে সবার মধ্যে, এটা আর কি একটা যদি বলেন মালার মতো, একটা পুঁথি গাঁথার পর আরেকটা পুঁথি, তারপর এরকম সবাই যখন একই সুরে আসবে, একইভাবে একই লাইনে থাকবে, একই অ্যালাইনমেন্টে থাকবে, দেন এই যতটুকু সুযোগ আছে তার সর্বাত্মক ব্যবহার করা সম্ভব। আর গবেষণার ক্ষেত্রে বিশ্ব আমাদের চেয়ে আরও 20 বছর এগিয়ে আছে বলতে হবে। আমরা যখন কোনো গবেষণা করি এবং পেপার পাবলিশ করতে চাই, আমরা অলরেডি ওই ডেটাগুলো পাই যে তারা অনেক আগে এগুলো করে ফেলেছে। কিন্তু আমার গবেষণা করতে হবে আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী। তারা হয়তো তার চিকেনের গাটের হেলথ নিয়ে চিন্তা করছে, কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে কিভাবে আমি কম দামে সবার মুখে প্রোটিনটা তুলে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমার দেশের যে ইনফ্রাস্ট্রাকচার, আমার দেশের যে গবেষণার জায়গা যেটা আছে সেটা ব্যবহার করা সম্ভব। আরও ফ্যাসিলিটি তো পেলে আমরা আরও ভালো কাজ করতে পারবো। আপনি শুরুতেই বলছিলেন যে পৃথিবীর অন্যান্য দেশেও ডিমের দামটা বাড়তি, যদিও এক এক দেশের স্ট্রাকচার বা পরিবেশগতভাবে এক এক রকমভাবে দামটা নির্ধারণ করা হয়। তারপরেও একটু জানতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা আমাদের প্রতিবেশী দেশ যেগুলো রয়েছে, সেখানে তুলনামূলক বাংলাদেশের তুলনায় কিন্তু ডিমের দামটা বোধহয় একটু কম। তারা কিভাবে পারছে, আমরা কেন পারছি না? মানে তাদের দামটা কম, আমাদের দামটা বেশি তুলনামূলকভাবে। এক্ষেত্রে সবার জানার জন্যই বলি, যারা দর্শক তারা এবং আমাদের আশেপাশে যারা আছে, বাংলাদেশ দামের ক্ষেত্রে যদি নিচের দিক থেকে ধরেন যে সর্বনিম্ন যার দাম, সেই লেভেল থেকে বাংলাদেশ আছে 6 পজিশনে। মানে সবচেয়ে নিচে যাদের দাম, বাংলাদেশ হচ্ছে 6তম দেশ যাদের ডিমের দাম কম। আমাদের আগে আরও কম 5টা দেশ আছে। সেক্ষেত্রে মানে ধরেন সবচেয়ে ডিম উৎপাদনকারী দেশ হচ্ছে চায়না, কিন্তু তারা কিন্তু এক্সপোর্ট করতে পারে না, তাদের ইন্টারনাল কনজাম্পশন হয়ে যায়। আর এক্সপোর্ট যারা করে তারা ধরেন যেগুলো ঠান্ডা দেশগুলো, যেমন নেদারল্যান্ড এক্সপোর্ট করে, মানে তারা বিভিন্ন দেশে, তারা বোধহয় নাম্বার 1, সেকেন্ড ইউএসএ, এবং যেসব দেশে যায় সেগুলো বেশিরভাগই হচ্ছে আফ্রিকান যে ট্রপিক্যাল কান্ট্রি, গরম কান্ট্রিগুলো সেইগুলো। আবার ভারতের কথা বলেছেন, ভারতের যে আমাদের যে দাম কম তা কিন্তু না, তারা যেটা ইন্টারনাল কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন রিসেন্টলি তাদের ক্রাইসিস হচ্ছে মহারাষ্ট্রতে, কিন্তু তারা যদি ইন্টারনালি এক স্টেট থেকে আরেক স্টেটে সাপ্লাই দিতে না পারতো, যদি হারমোনি বজায় রাখার জন্য কর্ণাটকা, তারপর তেলেগু, তামিল, এই অঞ্চলগুলো থেকে তারা কিন্তু মহারাষ্ট্রতে ডিম সাপ্লাই দিয়ে অস্থিতিশীল পরিস্থিতিকে তারা স্থিতিশীল রেখেছে। আমরা আসলে ছোট্ট একটা দেশ, আমরা স্থিতিশীল রাখতে গেলে আরেক জায়গায় যেতে হয়। তবুও আমাদের অবস্থানটা আপনি নিজেই অনুধাবন করতে পারেন যে আমরা 6ষ্ঠ পর্যায়ে আছি। মানে আমাদের যে প্রাইস খুব বেশি না, এটা আমি আবারও বলছি। আচ্ছা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে একটু জানতে চাই যে এই শিল্পের মূল চ্যালেঞ্জগুলো কী কী এবং কিভাবে আসলে এই শিল্পকে আমরা আরও এগিয়ে নিতে পারি? এই শিল্পের মূল চ্যালেঞ্জ হচ্ছে পলিসি মেকিং, প্রপার পলিসি মেকিং। এবং তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জগুলো বলি। প্রপার পলিসি মেকিং, এবং পলিসি মেকিংয়ের জন্য দরকার অথেন্টিক ডাটা। এই ডেটা যদি মানে অথেন্টিক না হয়, ডেটা যদি পিউরিফাইড না হয়, আপনার পলিসি মেকিং প্রপার হবে না। এবং মানে যে কয়টা সেক্টর আছে, সেক্টরের প্রতিটা সেক্টরের প্রতিটা মানুষকে এই যত রুলস রেগুলেশন আমাদের উপর বর্তাবে, বা গভর্নমেন্ট যে প্রাইসটা ঠিক করবে বা যে পলিসিটা নির্ধারণ করবে, আমাদের বিশ্বাস করা যে দ্যাট ইজ ফর আওয়ার ওয়েলফেয়ার। আমরা মন থেকে যখন মানতে পারবো যে না, তারা আমাদের সার্বিক কল্যাণের জন্য করছে, এবং সায়েন্টিস্টদের উপর আস্থা রাখা যে তারা যে কাজ করছে বা যে গবেষণালব্ধ জিনিসটা তারা বের করেছে সেটা আমাদের উপকারে আসবে। এবং মেন্টাল যে সেট আপ, যে আপনার ডিমের দাম বেশি, আপনার অল্টারনেটিভ সোর্স খুঁজে নেওয়া, যে এই সময় আমি কনজাম্পশন কম করলাম, আমি একটা অল্টারনেটিভ সোর্স খুঁজে নিলাম, রাদার দেন শাউটিং যে না দাম বেশি দাম বেশি। তারপর ধরেন যারা আমরা ব্যবসায়ীরা আছি, তারাও অনেস্টলি চিন্তা করব যে আমার যেখানে সাপ্লাই দেওয়ার কথা 2 কোটি, সেখানে আমি যেন 1 কোটি দিয়ে 1 কোটি আমি না করি, স্টোর না করি। অনেক সময় সিন্ডিকেট যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, ওটা বিট পর্যায়ে তৈরি হয়, হিউজ প্রোডাকশন থাকে,
আমরা তো এরকমও দেখেছি যে কোল্ড স্টোরেজে রাখার কথা আলু, সেখানে রেখে দিয়েছে ডিম। সেটা খাদ্যের মূল্যমান যেমন নষ্ট হয়, ডিজিজ তৈরি করে মানুষের, এমনিতে মার্কেটের এনভায়রনমেন্টও নষ্ট করে। আর সর্বোপরি সবাইকে বলবো যে চিকেন এমন একটা জিনিস, এটা লাইভ একটা অ্যানিমেল, এটা একটা মেশিন না যে কন্টিনিউয়াসলি আপনাকে একই রকম প্রোডাকশন দিবে, একই রকম উৎপাদন দিবে। তার যে বডি ফিজিওলজি, তার যে বায়োলজি, এটা আপনার সিজনের উপর ডিপেন্ড করে, এটা তার ডিজিজ কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এটা আপনি তাকে কিভাবে ম্যানেজমেন্ট করছেন সেটার উপর ডিপেন্ড করে। যে কারণে ফার্মারদেরকেও কোনো ফার্ম শুরু করার আগে অবশ্যই প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে ফার্মিংটা শুরু করতে হবে। এবং আপনি শুরু করলেন, আপনি শুরু করেই এখান থেকে 1 বছরে চিন্তা করলেন আপনি লাভবান হবেন, সেটাও চিন্তা করা যাবে না। আপনার বিজনেস প্ল্যান অনুযায়ী 3 ইয়ার্স পরে আপনি কনসিডার করতে পারবেন যে আপনি মুভ করবেন কিনা। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা কথা বলছিলাম ডক্টর মাকসুদা বেগমের সঙ্গে, সহকারী অধ্যাপক পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা কথা বলছিলাম অস্থিতিশীল ডিমের বাজার এই বিষয় নিয়ে। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।